এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই। বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে ইলেকশন, এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন। আপনাদের একটু পড়াশোনা করতে হবে, আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে। বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। সংবিধান বলতে মুজিবের আইন ছিল। মুজিব যা বলছে তাই সংবিধান ছিল। জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল। এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল। খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর লাস্টে তো শেখ হাসিনা সংবিধানের উপরে, শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল। এই জুলাই সনদের যে আদেশ, এটা ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে। উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন, আমরা শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন। সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নাই। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম। আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, সেখানে যারা কোনো দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি, তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন, এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল। এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে। আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে, বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। তা আমরা সেখানে মনে করি যে গণভোট আগে হতে পারে, বলে সমস্যা কোথায়? আপনার ইলেকশন ডেতে যদি গণভোটও হলো আর ইলেকশনের যে ক্যান্ডিডেট ওই ভোটও হলো, সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ 300 আসনে এরা জনগণ যায় না, এগুলো হলো গডফাদার যায়। 300 আসনে বাংলাদেশে কোনো ভালো প্রার্থী নাই। ফলত এই গডফাদাররা মানুষকে আইনা অস্ত্র তাক করে বলবে যে জুলাই সনদের জন্য তুই ভোট দিবি না, ভোট কেন্দ্রে আসা যাবে না। ভোট কেন্দ্রে তারা ককটেল নিক্ষেপ করবে, গ্রেনেড নিক্ষেপ করবে। এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন, একটা অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। সেই গণভোটের মধ্য দিয়ে একটা সুযোগ রয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। এবং এই যে জামায়াত ইসলামী হলো লোয়ার হাউসে যে পিয়ারের কথা নিয়ে এসেছে, আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে, অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে। আমরা আপার হাউসে, যেটা প্র্যাকটিক্যাল নাই, জন্য আমি জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন। আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না, আপনাদের একটু পড়াশোনা করতে হবে। আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে। এই জন্য তাদেরকে বলবো, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনি তারা 71-এর সময় একটা অনেক বড় আকাম করেছিল বাংলাদেশে। এই সময় তাদের সামনে সুযোগ এসেছে। এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান।
আপনাদের সাথে এই যে এনসিপি কে পোলা বলা, বাপ বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন, আপনাদের যথেষ্ট হয়েছে। News Vision Digital Multimedia.